আজকে আমরা যুক্ত হয়েছি দেবাশিস মুখোপাধ্যায়ের সাথে। দেবাশিস মুখোপাধ্যায় পেশায় গ্রন্থাগারিক, এখন অবসরপ্রাপ্ত। উনি পরিচয়ে গবেষক, পরিশ্রমে সংগ্রাহক। প্রায় ৩৬ বছর উনি বরিষ্ঠ গ্রন্থাগারিক হিসেবে আজকাল সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নানান বিষয়ে আগ্রহী হলেও গবেষণার প্রিয় বিষয় সত্যজিৎ রায় এবং সেই সূত্রে রায় পরিবার। সত্যজিৎ রায় নিজে বলতেন তার কাজের কম্পেন্ডিয়াম। ওনার এ যাবৎ ১৬টি বই বের হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও কমপক্ষে ২৫টি কলেজে উনি বক্তৃতা দিয়েছেন সত্যজিৎ রায় ও অন্যান্য বিষয়ে। দিল্লি, মুম্বাই, শান্তিনিকেতন, কলকাতা প্রভৃতি বিভিন্ন জায়গায় নানান সাহিত্য সভায় তাকে দেখা গেছে নানান বিষয়ে বক্তৃতা দিতে। অংশগ্রহণ করেছেন আকাশবাণী, দূরদর্শন, টিভি সহ বিভিন্ন চ্যানেলে। পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে সত্যজিৎ রায়ের বিষয়ে পড়িয়েছেন গত ১০ বছর। সত্যজিৎ রায়ের তথ্যপঞ্জি, সত্যজিৎ রায়ের নাট্য প্রসঙ্গ বই দুটি ছাড়াও সুধীর চক্রবর্তীর সঙ্গে সম্পাদনা করেছেন পথের পাঁচালী, সৃজনের দুই মুখ। সন্দীপ রায় সম্পাদিত সত্যজিৎ রায়ের লেখা বেশ কয়েকটি বইয়ের সহ-সম্পাদনা ছাড়াও ৮ দেশ ৭ কোটি, বাংলার খাবার, বাঙালির খাবার, দেমুন নানা রকম, ৪ খণ্ডে মহাজীবন প্রভৃতি বইয়ের গ্রন্থকার। আজকে আমরা দেবাশিস বাবুর সাথে কথা বলবো। আমরা সম্প্রতি জানতে পেরেছি উনি আমানুল হককে চিনতেন এবং ওনার সাথে যোগাযোগ ছিল। দেবাশিস বাবু, আপনাকে আন্তরিক ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আজ আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে জানতে চাইব আমানুল হক এবং তার যে কাজ ছিল সত্যজিতের সাথে সেই সব বিষয় নিয়ে। প্রথমেই দর্শকদের জন্য একটা জিনিস আপনি যদি একটু কষ্ট করে বলতেন যে সত্যজিতের সাথে আপনার পরিচয়টা হলো কি করে এবং তার সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো কি করে? হ্যাঁ, নমস্কার। আমি আসলে যখন লাইব্রেরি সায়েন্স পড়ি তখন লাইব্রেরি সায়েন্সের একটা বিষয় আছে বিবলিওগ্রাফি থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই প্র্যাকটিসে সাধারণত একটা বিষয় নিয়ে গ্রন্থপঞ্জি করতে হয়, মানে বিভিন্ন বই, স্পেশাল ইস্যু, আর্টিকেল, এই সমস্ত। তা আমি তখন বিষয় হিসেবে বেছে নিয়েছিলাম আমার প্রিয় বিষয় সত্যজিৎ রায়। এবং তখন মাস্টারমশাইরা একটু আহ, বিস্মিত হয়েছিলেন যে সত্যজিৎ রায় কি করে একটা সাবজেক্ট হয়। কিন্তু আমি তখন বলেছিলাম যে সাবজেক্টের যেমন বিভাগ উপবিভাগ হয়, সত্যজিৎ রায়েরও তেমন হতে পারে, কারণ উনি ভার্সেটাইল, একটা বহুমুখী প্রতিভা। ফলে ওনার ফিল্ম, ওনার লেখা, ওনার আঁকা, এই তিন ভাগে ভাগ করে সেটা থেকে আবার ফিল্মে যদি হয় ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম ইত্যাদি ইত্যাদি। তা সেইটা আমি করি এবং করে জমা দিই। কিন্তু পাশ করবার পরেও আমার এই অভ্যেসটা যায়নি। এবং সত্যজিৎ রায় সম্বন্ধে যত জিনিস জোগাড় করছি, পড়ছি, তত তার প্রতি আগ্রহটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। ফলে তখন যা বই পেয়েছি, যতগুলো ফিল্ম, তখন তো আর এই ডিভিডি সিডির সময় নয়, তখন একমাত্র সেলুলয়েড ফিল্ম। আর তখন থাকতাম আমরা ভদ্রেশ্বর, এখন চন্দননগরে থাকি। চন্দন এই কলকাতা থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরে ভদ্রেশ্বর, এবং ভদ্রেশ্বরের পরের শহর হচ্ছে চন্দননগর। তো ওইখান থেকে ধরুন কোনো রেট্রোস্পেক্টিভ বা সত্যজিৎ ফেস্টিভ্যালে যে ছবিগুলো দেখালো সেগুলো দেখতাম এবং নোট করতাম। করে আস্তে আস্তে সত্যজিৎ সম্বন্ধে আমার আগ্রহটা বাড়ে। এবং সেই কাজটা করার সূত্রে আমি প্রথম সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করি। এবং দেখা করি মানে আমাকে দেখা করিয়ে দিয়েছিলেন পার্থ বসু। পার্থ বসু হচ্ছে আনন্দবাজারে কাজ করতেন এবং এই আহ, সন্দীপ রায়ের গৃহশিক্ষক ছিলেন। এবং সত্যজিৎ রায় এবং পার্থ বসু দুজনে মিলে সুকুমার রচনাবলী প্রথম সম্পাদনা করেছিল। তাই পার্থ বসু আমার কথা বলেন সত্যজিৎ রায়কে, এবং তার সূত্রেই সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা। এবং তখন আমি যে কাজটা করি, যতদূর করতে পেরেছি সেইগুলো ওনাকে দেখাই। কারণ সত্যজিৎ রায় নিজে কাজ করতেন, লিখতেন, কিন্তু সেভাবে নিজের কাজ কখনো গুছিয়ে রাখতেন না। যেটা ক্রিয়েটিভ পার্সন যেরকম হয় আর কি, ওরা একটা কাজ করে ওরা পরের কাজের দিকে তার মনোযোগ যায়, কি কাজ করে গেছেন সেইগুলোর দিকে আর সেভাবে ফিরে তাকাতেন না।
এমনকি সত্যজিৎ রায় কোনো পিও ছিল না যে সেগুলো সংগ্রহ করে রাখবে। ফলে সত্যজিৎ রায়ের লেখা, সত্যজিৎ রায়ের প্রচ্ছদ, ড্রয়িং, এমনকি সত্যজিৎ রায় কি কি পুরস্কার পেয়েছেন সেগুলোরও আমি কাগজ ঘেটে, দৈনিক কাগজ তো এগুলো একটা রিসোর্স মেটেরিয়াল, ওইখান থেকে একটা লিস্ট করেছিলাম এবং ওনাকে গিয়ে দেখাতাম যে দেখুন এইগুলো পাচ্ছি। তো উনি তখন আমাকে দেখে বলেছিলেন, আমার কাছ থেকে বলেছিলেন যে এটা ভালো করে রাখো, এটা কাজে লাগবে। এবং এমন কিছু জিনিস রয়েছে, ধরুন সে তাতে সত্যজিৎ রায়ের নাম নেই এমন বেশ কয়েকটা ছবি পেয়েছি, আমি গিয়ে দেখাতেই উনি শুধু দেখতেন না, এবং সেই ছবিটা কখন এঁকেছেন, কে আঁকতে বলেছিল, সেই স্মৃতিগুলো বলতেন। আর আমার প্রথম দিকের মুশকিলটা ছিল আমি নিজেকে একজন একজন লাইব্রেরিয়ান, বিবলিওগ্রাফার হিসেবেই নিজেকে ভাবতাম। ফলে এগুলো লেখালেখির কথা কোনোদিন ভাবিনি। ফলে আমি ওই পঞ্জিটাই করে গেছি চিরকাল। পরে যখন মনে হয়েছে যে একটু জানানো দরকার, বা যারা লিখছেন সত্যজিৎ সম্বন্ধে তাদের লেখাটা ঠিক হচ্ছে না, একটা ভুল ভাবছেন, তো এই করতে করতে আমার টুকটাক লেখা শুরু। এবং খুব ভয়ে ভয়ে একটা দুটো লেখা সত্যজিৎ রায়কে দেখাতাম। বিশেষ করে যখন আর আর একটা মুশকিল ছিল কি, মুশকিলই বলবো, যে কাগজে কাজ করার সূত্রে যে অভিজ্ঞতাগুলো হতো, আমি লিখতে না চাইলেও এই বিশেষ বিশেষ পাতার যিনি সম্পাদক ছিলেন, যেমন আমাদের তখন চলচ্চিত্রের পাতার সম্পাদক ছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি বলতেন যে তুমি লেখো না। তা আমি বলতাম যে এই রে, আমি তো লিখতে পারি না। তা উনি বললেন যে না, তুমি লেখো, আমি ঠিকঠাক করে দেবো। তো এই সত্যজিৎ সংক্রান্ত এরকম টুকটাক লেখা তখন লিখি, এবং মানিকদার পারমিশন নিয়ে লিখি, এবং সেগুলো কাগজে বেরোতে শুরু করে। মানে আমার দুর্ভাগ্যই বলবো যে আমি একটি লেখা আবিষ্কার করে সত্যজিৎ রায়কে একটি চিঠি দিই, এবং সেটা হচ্ছে 80 সালে, 80। এবং চিঠি দেবার পর উনি আমাকে একটি উত্তর দেন, এবং তারপরে 1981 সালে আমি আজকালে জয়েন করি। ফলে চিঠি লেখালেখিটা একদম বন্ধ হয়ে যায়। ফলে ফোন এবং দেখা, মানে ওনার বাড়িতে গিয়ে কথাবার্তা হতো। ফলে ওনার মাত্র একটি মাত্র চিঠি আমার কাছে আছে, কিন্তু ওনার বাড়িতে গেছি, ফোনে কথাবার্তা বলেছি অসংখ্যবার আর কি। মানে ফলে এইভাবেই যোগাযোগ। যে জিনিসটা আমরা আসবো মূল মূল বিষয়ে আজকের আলোচনার, যে ছবিতে দেখা যাচ্ছে যে আমানুলের সাথে আহ, যুবক বয়সের দেবাশিস মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছেন। তো আমরা সম্প্রতি জানতে পেরেছি যে ওনাদের পরিচয় ছিল, এবং আমরা সেই গল্পটাতেই ফিরে যাই। দেবাশিস বাবু বলবেন কি করে আমানুলের সাথে ওনার পরিচয় হলো প্রথম, এবং তারপর কিভাবে এই পরিচয়টা আরো দীর্ঘায়িত হয়েছিল নানা রকম ইন্টারাকশনে। দেবাশিস বাবু। আহ, চকদিঘিতে, সেটা সম্ভবত 83 সাল, চকদিঘিতে ঘরে বাইরের আউটডোর হচ্ছিল। তা আমি ইনডোর শুটিং সত্যজিৎ রায়ের বেশ কয়েকবার দেখেছি। তা দেখার পরে যখন শুনলাম যে উনি চকদিঘিতে যাচ্ছেন আউটডোর শুটিং করতে, চকদিঘিটা হচ্ছে ইস্টার্ন রেলেরই বর্ধমান একটা লাইন গেছে, আর একটা লাইন গেছে তারকেশ্বর, দুদিকে দুটো লাইন গেছে এইভাবে। তো এই তারকেশ্বর আর বর্ধমানের মাঝামাঝি একটি জায়গা, সেখানে সিংহরায় পরিবারের একটি বড় বাড়ি ছিল। সেই বাড়িতে ঘরে বাইরে শুটিং হবে, এবং সেই বাড়িটা আসলে নিখিলেশের বাড়ি হিসেবে শুটিং এ দেখানো হচ্ছিল। তাই এইটা শুনে আমি মানিকদাকে, সরি, আমি মাঝে মাঝে সত্যজিৎ রায়ের বদলে মানিকদা বলে ফেলবো, কারণ ওটাই আমার কাছে খুব সহজে আসে। তা সত্যজিৎ রায়ের কাছে যাই, গিয়ে বলি যে আমি এরম চকদিঘিতে আপনারা শুটিং করতে যাবেন, এটা আমি আহ দেখতে যেতে চাই। তো উনি তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি একবার অনিল বাবুর সঙ্গে কথা বলে নাও। অনিল বাবু হচ্ছেন অনিল চৌধুরী, ওনার প্রোডাকশন ম্যানেজার। তা অনিল বাবুকে গিয়ে বলি। তা অনিল বাবু বলেন যে হ্যাঁ ঠিক আছে, যাবেন। তা আমাদের এরকম ভোরবেলা ছাড়বে গাড়ি টাড়ি? আমি বললাম না না, আমি আপনাদের সঙ্গে যাব না, আমি আমার মতো করে পৌঁছে যাব। এবার ওখানে পৌঁছে যাই, ওখানে আমি 3-4 দিন শুটিং দেখতে গিয়েছিলাম, এবং দুদিন দেখেছি যখন শুটিং হচ্ছে
তখন একটি খুব লম্বা চওড়া নয়, একটি ছোটখাটো মাপের এক ভদ্রলোক, তিনি মানে বেশ ব্যস্ত সমস্ত হয়ে সত্যজিৎ রায়ের ছবি তুলছেন। এবং আমার প্রথম দৃষ্টিটা যায়, ওখানে বেশ কয়েকজন স্টিল ফটোগ্রাফার ছিলেন। নিমাই ঘোষ ছিলেন, হীরক সেন ছিলেন, আরো একজন ছিল, আর আর ওই ভদ্রলোক। তো উনি ছবি তুলছেন। তা আমার কাছে ক্যামেরা ছিল না, কিন্তু আমি আর এক বন্ধুকে বলি যে ভাই একটু ওনার যদি কোনো ছবি তোলা থাকে আমাকে একটু দেবেন। তা উনি আমাকে দিয়েছিলেন, দুটো ছবি দিয়েছিলেন। তা কিন্তু তখন ওই শুটিং দেখার দিকেই মন। এবং আর বিশেষ করে সত্যজিৎ রায় যেখানে, সমস্ত দৃষ্টিটাই, সমস্ত আকর্ষণ, সমস্ত মানসিক প্রস্তুতিটা ওই সত্যজিৎ রায়ের দিকেই যায়, অন্যদিকে আর দৃষ্টিটা যায় না। ফলে সত্যজিৎ রায় কি করছেন সেটাই দেখছিলাম। ওনাকে ওই একবার দুবার দেখেছি। আর হীরক আমার বন্ধু ছিল, হীরক সেন, তা বন্ধু, এখনো বন্ধু, ছিল না এখনো। তা ওই হীরককেও জিজ্ঞেস করি যে এই ভদ্রলোক কে। তো হীরক বলে আমি চিনি না। তা তো হয়ে গেছে, এরকম মিটে গেছে। তারপর শুটিং থেকে চলে এসেছি। তারপর মানিকদা অসুস্থ হয়ে পড়লেন, বেলভিউতে দেখতে গিয়েছি। এবং যেদিনকে উনি হিউস্টন যাচ্ছেন, সেদিন বেলভিউ থেকে সরাসরি কিন্তু এয়ারপোর্টে যান, উনি কিন্তু বাড়ি হয়ে যাননি। তা আমিও এক ওই আনন্দ পাবলিশারের বাদলবাবু আমাকে এয়ারপোর্টে নিয়ে যান, এবং এয়ারপোর্টে আমি দেখছি উনি চুপ বসে রয়েছেন এবং বেশ ভিড় হয়েছে। আসলে প্রায় লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যে যাতে ভিড় না বেশি হয়। কিন্তু আগে থেকেই সাংবাদিক এবং ফটোগ্রাফাররা জানতে পেরে এয়ারপোর্টে চলে গিয়ে ওখানে অপেক্ষা করছিল, এবং ভালো ভিড় হয়েছিল। এবং এয়ারপোর্টে, এখনকার এয়ারপোর্ট আর সেই সময় এয়ারপোর্ট কিন্তু, মানে আমাদের দমদম এয়ারপোর্ট, আকাশ পাতাল তফাৎ। এখন সম্পূর্ণ বদলে গেছে। তখন একটি ঘর ছিল, একটা ছোট বিল্ডিং এ একটি ঘর ছিল ভিআইপি, সাধারণত ওই রাষ্ট্রপ্রধানরা আসলে খুলে দেওয়া হয়। তা সেই ঘরটা খুলে দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে সত্যজিৎ রায় অপেক্ষা করছিলেন। এবং তখন আমি ওই ভদ্রলোককে আবার দেখি। এবং আমি যেটা লক্ষ্য করছিলাম, সবাই ছবি তুলছে আর কিছু করছে না, কিন্তু উনি ছবি তুলছেন। আর মাঝে মাঝে ক্যামেরাটা হাত দিয়ে চেপে ধরে উনি মানিকদার কানে কানে কিছু বলছেন, আর মানিকদা উত্তর দিচ্ছেন, আবার সরে আসছেন। এবং আমি তখন, আমার বন্ধু, আমাদের ফটোগ্রাফার ছিল ভাস্কর পাল, আমি ভাস্কর পালকে জিজ্ঞেস করি যে আচ্ছা এই ভদ্রলোক কোন কাগজের রে? ওনাকে আমি চকদিঘিতে দেখেছি, আমার ওইটাই যে চকদিঘিতে দেখেছি। তখন ও বলল যে আমি তো চিনি না, জানি না, তবে হ্যাঁ কলকাতার কোনো কাগজের নয়। কারণ আমি কলকাতা, আর স্বাভাবিক ওরা যখনই কোনো ইনসিডেন্ট হয় সমস্ত কাগজের ফটোগ্রাফারটা যায়। আর ভাস্কর একটু, আমি আগ বাড়িয়ে কারোর সঙ্গে আলাপ করতে পারি না, কিন্তু ভাস্কর পারত। ভাস্কর সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে চল গিয়ে জিজ্ঞেস করি। এবার আমরা দুজন যাই, গিয়ে ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কোন কাগজের। তখন উনি বলেন যে আমি কোনো কাগজের নই, আমি বাংলাদেশ থেকে আসছি। তখন আমি জিজ্ঞেস করি যে আপনার নাম কি? উনি বলেন আমানুল হক। মানে বিশ্বাস করুন, এই কথা বলছি তো আমার এই লোম খাড়া হয়ে যাচ্ছে, মানে যে আমি যা শিহরিত হয়ে যাই। তখন বলছে আপনি আমানুল হক? মানে যার ছবি আমরা মারি সিটনের বইতে দেখেছি, তখন 84 কিন্তু তখন। তখন উনি বললেন হ্যাঁ, ঠিকই দেখেছেন আপনি। তখন আমি বললাম আপনার কথা আমি মানিকদার মুখেও শুনেছি, বাবুদার মুখেও শুনেছি। এবং আমার আসলে, যেহেতু আমি সত্যজিৎ রায় সবকিছুই নোট করি, ফলে সত্যজিৎ রায়ের কে কে ছবি তুলেছেন তার একটা আমি তালিকা করেছিলাম। তাতে তো স্বাভাবিক আমানুল হক প্রথমেই এসছেন। তা তখন ওনার সঙ্গে কিছু কথা বলি। এবং মানিকদা যখন চলে গেলেন প্লেনে করে, যখন সবাই ফাঁকা হয়ে গেল, তখন ওনার সঙ্গে আরেকটু কথা বলি। এবং কি করে মানিকদার সঙ্গে আলাপ হলো, উনি চকদিঘিতে গেছিলেন, তখন কোথায় ছিলেন, এই নানা প্রসঙ্গ বলতে বলতে। এবং আমি বলি যে শুনুন, এখন তো আর বেশি কথা বলা যাবে না, আমরা ফিরে যাব। তা আমি কালকে যদি আপনার সঙ্গে দেখা করি, বা অন্যদিন আপনি যদি বলেন। তখন উনি বলেন যে আমার প্লেনের টিকিট আগে কাটা ছিল,
কিন্তু যেহেতু মানিকদা আজকে যাচ্ছেন এইটা শুনে আমি বেশ কিছু টাকা গচ্ছা দিয়ে ওই টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট কেটেছি, এবং পরের দিনই আমার শিডিউল। ফলে আমি কথা বলতে আর আমি সময় দিতে পারবো না, কারণ কালকেই আমি সকালে বেরিয়ে যাব। শুধু মানিকদার জন্য এসছিলাম। এবং তখন যেটা হয় যে উনি একটা কাগজে আমাকে ওনার ঠিকানাটা লিখে দিয়ে যান, সেই কাগজ এখনো আমার কাছে আছে। তাতে ওই যে আপনি বললেন না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ছিল, এবং সেই কাগজের টুকরোটা এখনো ওই প্রসঙ্গ সত্যজিতের বইয়ের মধ্যে রেখে দেওয়া আছে। এবং উনি বলেন যে আপনি আমাকে চিঠি দেবেন, এবং উনি মাঝে মাঝে ফোন করতেন আমায় আজকালে। তা ওই ফোনে কথাবার্তা হতো, এবং উনি আমায় বলতেন যেটা, যে আপনি যদি কিছু মনে না করেন, এই কলকাতায় সত্যজিৎ রায় সংক্রান্ত খবরাখবর এবং বাবুদার খবরাখবর, তা আমার এখনো মনে আছে যখন আহ ওইটা বেরিয়েছিল আমাদের আহ ফটিক চাঁদ, তখন আমি বাবুদার একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং কামুদের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এবং তখন ওই ফটিক চাঁদের খবরাখবর আমার লেখা সব ওনাকে পাঠিয়েছিলাম ওনার ঠিকানায়। এবং উনি সেইগুলো নিজের মতো করে লিখে কাগজে বার করতেন, তারপর ওই বিচিত্রা পত্রিকায় বার করেছেন, এবং বিচিত্রায় কিছু বেরোলে উনি আমাকে পাঠাতেন। এবং যে কভারটা আপনারা দেখাচ্ছিলেন, ওই কভারটা কি ওই পত্রিকাটা ইস্যুটা কিন্তু উনি আমায় পাঠিয়েছিলেন। আমি আবার গতকাল বার করেছি ওই পত্রিকাটা, বার করি এবং আহ, আবার দেখছিলাম, তারপর ওই কাগজের কাটিং এইসব। তা এবং প্রথম দিনই তখনই আমি জিজ্ঞেস করেছিলাম আপনি এখন কি করছেন, তখন উনি ওই আমার দেশ, এবং উনি নৌকো করে ঘুরছেন, যাবেন, এই এই কথাগুলো বলেন। এবং এটাও বলেন যে আমার সঙ্গে মানিকদার ঠিক হয়ে গিয়েছিল যে আমি সমস্ত ছবি নিয়ে এসে মানিকদাকে দেব, এবং মানিকদা সেই ছবি দেখে সিলেক্ট করবেন এবং প্রত্যেকটা ছবির ক্যাপশন লিখে দেবেন উনি। এরকম একটা কথা উনি আমায় বলেছিলেন। এবং আহ, এবং এবং সত্যি বলতে কি, আপনাকে একটা জিনিস দেখাই, যে যেদিনকে উনি মানিকদা যান, সেদিনকে আমি ফিরে এসে মানিকদার খবর টবর ছাড়াও কিন্তু একটা ছোট্ট লেখা লিখি। এটা হচ্ছে এই লেখাটা। এই আহ লেখাটা এটার সাথে আমি পরিচিত। ও আচ্ছা। স্পেশালি এই টাইটেলটা আমাদের বাসায় অনেকবার উল্লেখ করেছে, হক কথা, সো হক ইউনিক, কথা। যেটা আমি। এবং এটা এটা আমার লেখা। আচ্ছা। আচ্ছা, এটা আমার লেখা। এটা আজকালের আয়না বলে একটা কলম ছিল, তাতে এই ব্যাপারটা আসলে এইটা লিখে ওনাকে পাঠিয়েছিলাম আমি। এবং দেখবেন এই নিচের দিকে লেখা রয়েছে ছবি ভাস্কর পাল। এবং এই ছবিটা যে তুলেছে, এই আপনি যে ছবিটা দেখাচ্ছেন ওটাও কিন্তু ভাস্করের তোলা। আচ্ছা। আচ্ছা। এবং আরো কয়েকটা ছবি ভাস্কর তুলেছিল। এবং আহ, ফলে এইটা হয়। এবং আর একটা জিনিস বলি যেটা, সেটা হচ্ছে আহ, এই যে মারি সিটনের এই বইটা নিশ্চয়ই আপনার দেখা, নিশ্চয়ই এই বইটা, এই এডিশনটা, এটা হচ্ছে মারি সিটনের বইয়ের ফার্স্ট এডিশন। এবং এখানে আহ, প্রায় সমস্ত বেশিরভাগই ছবি হচ্ছে আমানুল হকের তোলা। এবং আমি আমার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের একটু পরিচয় ছিল, এবং এই সূত্রেই, কারণ আমাকে উনি বলেছিলেন যে কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে আমানুল হকের আলাপ কিন্তু 54-এ, মানে পথের পাঁচালী হওয়ার আগে থেকে। এবং সুভাষ মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায় যেহেতু দুজনেই ডিজে কিমারে কাজ করতেন, এবং ওই ডিজে কিমারে কিন্তু আমানুল হকের বেশ কিছু ছবি কিন্তু বিজ্ঞাপনে ব্যবহার হয়েছে। আচ্ছা, এটা আমি জানতাম না। হ্যাঁ, কারণ এটা আমাকে সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন এবং আমানুল হকও বলেছিলেন। কারণ আমানুল হক তো মানে সেই সময় কিন্তু অন্যতম সেরা ফটোগ্রাফার, এবং মানে সেরা ফটোগ্রাফার। এবং মানিকদার সঙ্গে আমানুল হকের যে বন্ধুত্বের যে গাঢ়ত্ব, সেটা মানে বেড়েছিল একটি কারণে। কারণ
এটা উনিও লিখেছেন, আমাকেও বলেছেন, আমিও লিখেছি যে উনি সত্যজিৎ রায় ছবি তোলার আগে যে সমস্ত ছবি তুলেছিলেন সেই ছবির প্রিন্ট যখন দেখানো হয়েছিল, এবং সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে কিন্তু সত্যজিৎ রায়ের আলাপ হবার আগে থেকে আলাপ, এবং সুভাষ মুখোপাধ্যায় ওনাকে ওই ডিজে কিমারে সত্যজিৎ রায়ের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং ওই ছবি দেখে সত্যজিৎ রায়ের স্বতঃস্ফূর্ত যে রিয়াকশনটা, সেটা হচ্ছে, আপনার ছবি দেখে আমার ব্রেসোর কথা মনে পড়ে যায়। এই যে কার্তিয়ার বেশর যে বৈশিষ্ট্য, যেটা সত্যজিৎ রায় আমানুল হকের মধ্যেও দেখেছিলেন, ফলে সেইটাই কিন্তু ওদের মধ্যে বন্ধুত্বটা অনেক দৃঢ় করে দেয়। ফলে সেই সূত্রেই কিন্তু ওইটা বাড়ে, এবং তখন ওই সুভাষ মুখোপাধ্যায় ও, আমাকে বলেছিলেন যে এই আমানুল হকের কথা। ফলে এইগুলো যোগাযোগগুলো, আর আমার মুশকিল হচ্ছে অন্য কিছু ভুলে গেলেও এই সত্যজিৎ সংক্রান্ত ব্যাপারগুলো না একদম মনে গেঁথে যায়। আর আমানুল হকের ছবি আমার এত ভালো লাগতো, বিশেষ করে ধরুন সত্যজিৎ রায়ের মায়ের ছবি খুব কম দেখা যায়, এবং আমরা যে দেখি তার বেশিরভাগ ছবি আমানুল হকের তোলা, এবং অনেক কিছু, অনেক ছবি। এইটা আর একটা জিনিস আমাকে একটু কি বলবো, একটু একটু রেগেই গেছিলাম। আপনারা নিশ্চয়ই এই বইটা সঙ্গে জানেন, নিশ্চয়ই বইটা জানেন, এবং এই বইটা আমাকে যিনি পাঠান, তিনি বইটা বিক্রি হচ্ছে, বইটা তখন বিজয় রায় রিমেম্বার্স বলে, যেন বিজয় রায় স্মৃতিকথা বইটা, কিন্তু বইটা আদতে হচ্ছে আমানুল হকের একটি ছবির অ্যালবাম। তার ভূমিকা লিখেছেন বিজয় রায়। ফলে এই এই যে আমি একটা ছোট্ট রিভিউ করেছিলাম, এবং এই রিভিউটাতে কিন্তু আমি একটু ক্ষোভ প্রকাশ করেছিলাম যে এটা তো হওয়া উচিত তো আমানুল হকের অ্যালবাম, এবং টাইটেল পেজটুকু ছাড়া আর কোথাও তার উল্লেখ নেই। ফলে এইতে, এবং আমার তখন থেকেই মনে হচ্ছিল যে আহ, যদি ওনার ছবিগুলো নিয়ে একটা যদি বই হয়, এবং সেটা চিঠিতে লিখতাম, উনি বলছেন যে আমি চেষ্টা করছি, চেষ্টা করছি ইত্যাদি। ফলে আহ, যখন এই বইটা বেরোয়, তখন কিন্তু আমানুল হকের খুব ইচ্ছে ছিল যে এই বইটা কলকাতায়, ওই যে মানে সত্যজিৎ প্রসঙ্গ বইটা, হুম। প্রসঙ্গ সত্যজিৎ, এই বইটা যাতে কলকাতায় একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়, এবং যেটা সন্দীপ রায় উদ্বোধন করবে, এটা খুব ইচ্ছে ছিল না। এবং পার্থদা, নয়া উদ্যোগের পার্থদা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা হয়, আচ্ছা। খুব চেষ্টা করেছিলেন যে এটা হোক, কারণ শুনুন, আমাদের ইচ্ছে যে এরকম একটা বইয়ের কথা কলকাতার লোক জানুক, এবং রিভিউ ছাড়াও কিন্তু এরকম একটা অনুষ্ঠান কিন্তু নিউজ হয়। ফলে পার্থদা তার ব্যবসায়িক মানসিকতাতেও চেষ্টা করেছিলেন যাতে এটা একটা, বিশেষ করে বাংলা একাডেমি বা শিশির মঞ্চ বা এরকম একটা কোথাও একটা অনুষ্ঠান হোক, যাতে এটা উদ্বোধন হোক। এবং আহ, পার্থদাও কিন্তু সন্দীপ রায়কে বেশ কয়েকটি কপি দিয়ে এসেছিলেন এই বই, কারণ পার্থদাই একমাত্র ওই কলকাতায়, উনি মানে এই বইটা কলকাতায় আনার অধিকার পার্থদারই ছিল শুধু। মানে তখন তো এত আহ, অন্যান্য দোকান ছিল না, হুম, হুম, হুম। ফলে কিন্তু সেটা হয়নি। বইটা আমি জানি যে যখনই কলকাতায়, শুধু বই মেলা নয়, কলকাতায় একটা সময় বাংলাদেশ বই মেলা হতো। সেটা প্রথমে ওই আমাদের শিশির মঞ্চের ওইখানে হতো, শিশির মঞ্চের উপরে গ্যালারিতে হতো, তারপরে রবীন্দ্র সদনের উল্টো দিকে হতো। ফলে তখনই এই বই দেখা মাত্র লোকে কিনে নিত। আর এই বইটার একটা বৈশিষ্ট্য ছিল যেটা, সেটা হচ্ছে এটা তো শুধু অ্যালবাম নয়, অ্যালবামের সঙ্গে অনেকগুলো লেখা ছিল, এবং লেখাগুলো কিন্তু মানে অন্য সত্যজিৎকে আবিষ্কার করা যেত।
যেটা অন্য কোনো বইতে ছিল না। ফলে এই বইটার গুরুত্বটা ঠিক যতটা কলকাতায় হওয়া উচিত ছিল ততটা কিন্তু কলকাতার লোক দেয়নি কিন্তু বইটা। আচ্ছা, এখন যদি আমরা ফিরে আসি যে এমনি আমানুল হককে কি চেনার মতো মানুষ কলকাতায় আসলে কি আছে, কিংবা কিংবা না অনেক কষ্ট করতে হয় খুঁজে পেতে যে তাকে চেনে, কিংবা তার নামটা কতটা পরিচিত আসলে? আসলে আহ, যারা সত্যজিৎ নিয়ে গভীরভাবে কাজ করে তারাই কিন্তু শুধু আমানুল হকের নাম জানে। আচ্ছা, আর যারা আহ, নামী বয়স্ক ফটোগ্রাফার তারা জানতেন। আমানুল হকের কথা আমি শুনেছি সৌমেন্দু রায়ের কাছ থেকে, অনেক বাবুদের কাছ থেকে তো শুনেইছি। সৌমেন্দু রায়ের কাছ থেকে, সৌমেন্দু রায় মানে হচ্ছে সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার, মানে সুব্রত মিত্রর পর যিনি সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান ছিলেন, আহ, তার কাছ থেকে আমি আমানুল্লাহর কথা অনেক শুনেছি। এছাড়া আহ, নন্দনে আগে মাঝে মাঝে সত্যজিৎ রায়ের জন্মদিনে কিছু এক্সিবিশন হতো, তখন আমানুল হকের কিছু ছবি কিন্তু ওই এক্সিবিশনে দেখানো হতো। আচ্ছা। এবং সেখানে ফটোগ্রাফি হিসেবে আমানুল হকের আহ, নাম দেওয়া হতো। কিন্তু আহ, আমার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে আমি নির্মাল্য আচার্যকে বলেছিলাম। নির্মাল্য আচার্য হচ্ছেন এক্ষণ বলে একটি পত্রিকার সম্পাদক ছিলেন এবং উনি নন্দনের কমিটি মেম্বার ছিলেন। ফলে আমি নির্মাল্য বাবুকে বলেছিলাম যে একটু দেখুন না, কারণ আমানুল হকের অসংখ্য ছবি বাবুদার কাছে ছিল, আর নির্মাল্য বাবু ছিলেন সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ বন্ধু। ফলে বলেছিলাম যে একবার দেখুন না, কারণ যদি ওনার একটা ছবির এক্সিবিশন হয়। কারণ এইটা আমার আরো বেশি করে মনে হয়েছিল, সেটা হচ্ছে আহ, এক মহিলা ফটোগ্রাফার আমিনা খাতুন বোধহয় ওনার নাম, সাইদা খানম। সৈয়দা সৈয়দা খান। হ্যাঁ, ওনার একটা এক্সিবিশন হয়েছিল নন্দনে। ফলে তখন আমার মনে হয়েছিল যে যদি আহ, আমানুল হকেরও, কারণ আমানুল হকেরও বেশ কিছু ছবি কিন্তু নন্দন আর্কাইভসে আছে। ফলে সত্যি বলতে কি, যেভাবে নিমাই ঘোষকে লোকে চেনে আহ, সেভাবে কিন্তু, বা আহ, অলোক মিত্রকে চেনে, তারাপদ ব্যানার্জিকে চেনে, সেভাবে কিন্তু আমানুল হককে কলকাতার এখনকার যে জেনারেশন তারা কিন্তু চেনে না। প্রসঙ্গ সত্যিত বলে আরেকটা বই আছে, সেটা কলকাতা থেকে বের হয়েছে। সেটা অমিয় ভদ্রলোক। সান্যালের লেখা। হ্যাঁ, একদম ওই ছবিটাই কপি কপি করে মাঝখান থেকে কেটে খুবই কাজটা ঠিক করেননি ভদ্রলোক। আপনি দেখেছেন বইটা? অমিয় সান্যালের বই আচ্ছা। ওটা। অমিয় সান্যাল সত্যজিৎ রায়ের সহকারী পরিচালক ছিলেন। ফলে এইটুকুই থাক আর কি। তারপর আপনি এক পর্যায়ে বলছিলেন যে ওনার সাথে চিঠিপত্র আদান প্রদান হতো, ফোনে কথা হতো। তো ওনার যেসব বই বের হতো সেগুলো কিভাবে খবর পেতেন? আমি আমি ওনার আর কোনো বইয়ের কথা জানি না। আচ্ছা। শুধু একটি বইয়ের কথা জানি, ওই যে আপনি যে বইগুলোর কথা বললেন, আর সেই বইয়ের আমি কোনো সন্ধান পাইনি। কিন্তু আমার দেশ, এই বইটা আমি পরে শুনেছিলাম যে বইটা বেরিয়েছে। এবং আহ, আমার এক বন্ধু আছে সজল আহমেদ বলে, সে কবি প্রকাশনী হচ্ছে মালিক। এবং ওর সঙ্গেই আমার একমাত্র আলাপ ছিল প্রকাশনা জগতে। ওকে জিজ্ঞেস করছি যে আমানুল হকের এর বইটা, ওই আমাকে খবর দেয় যে আমানুল হকের একটি বই বেরিয়েছে আহ, ওই বাংলাদেশ নিয়ে। যদি আপনার সৌভাগ্য হতো তো ওনাকে দেখার ওই সময়, যে হুম। উনি 2011 থেকে 13 সময়টায় ওনার বিছানার পাশে একটা অক্সিজেন সিলিন্ডার থাকতো। ও, তো এবং খুবই কাহিল হয়ে গেছিলেন। আর শরীর যদি না আপনাকে সাহায্য করে, আপনার তো ওটা তো আর সেটা কাজে আসবে না। উনি যখন যা করতেন, যেমন প্রসঙ্গ সূত্রের যে টাইটেলটা ওর হাতে করা,
ও তো প্রথম জীবনে কিন্তু ওর টাইটেল ডেজিগনেশন ছিল ঢাকা মেডিকেল কলেজের আর্টিস্ট কাম ফটোগ্রাফার। ও ও ও। তো মানে খুব, ক্যালিগ্রাফি করতেন? হ্যাঁ, খুব ভালো ছবি আঁকতে পারতো, ক্যালিগ্রাফি করতে ও পারতো। আহ, তো ওই ওই পরিচয়টা আসলে খুব একটা প্রকাশিত হয়নি, কিন্তু ওর যেমন যখন একটা প্রচ্ছদ হবে, প্রচ্ছদের গ্রাফিক ডিজাইন যেটা হবে, কোথায় লাল বর্ডার থাকবে, কোথায় সাদা বর্ডার থাকবে, এগুলো বুঝতেন আর কি। যে কারণে সত্যজিৎ রায় বাবুর সাথে হয়তো সম্পর্কের আরেকটা কারণ ছিল যে গ্রাফিক ডিজাইনেরও একটা রাইট। যোগসূত্র ছিল। আমি আপনাকে একটা গল্প বলতে পারি যে উনি একজনকে ছবি জমা দেবেন, সেই ছবিটা দেওয়ার জন্য তখন তো বাংলাদেশের স্টেশনারি জিনিস পাওয়া যেত না। ও বোর্ড কিনে সেটার জন্য আলাদা বাক্স বানালেন, কারণ বড় বড় ছবি সেটা দিতে হবে, বাক্সটা পর্যন্ত নিজে বানান। কারণ হচ্ছে ওর কাছে মনে হয়েছে যেটা প্রপার বাক্সে না দিলে ছবিটার যত্ন হবে না। তো ওই যে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক সময় দিতেন। তো যেটা একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সেইটা দিতে পারে না। তো এই প্রচ্ছদের কি কি লেটারিং হবে, কিংবা কি কিভাবে যাবে জিনিসটা, রং কি হবে, সেগুলো খুবই খুঁটিনাটি বিষয়ে তার ছিল। তো সে যখন অসুস্থ হয়ে যায় তখন অবভিয়াসলি সেই কন্ট্রোলগুলো থাকে না। তো বইটা হয়তো হয়েছে, হয়তো প্রকাশক দেখেছে আচ্ছা এই 100টা ছবি দিয়েছে, আমি চেপে দিই, কিন্তু কোথায় কি যাবে সেটা আমার ধারণাও সবকিছু ওভারসি করতে পারেনি। হলে হয়তো আর চমৎকার হতো। তো সেটাই আর কি ট্র্যাজেডি। বাট অন্তত মানে তিনটে, না তিনটে না, 4টে বই হয়েছে। আমি আপনাকে যথাসময়ে তালিকাটা দেবো আপনার হ্যাঁ, প্লিজ প্লিজ আগ্রহ একটু থাকলে, কন্ট্যাক্ট করবেন। এবং চেষ্টা করবো আপনাকে বই পাঠানোর জন্য যেগুলো আরো সম্ভব। তো এরকম আছে, কিন্তু ওর অনেক কাজ যেটা হ্যাঁ, আসলে কি জানেন, মানে আমি যে দৃষ্টিকোণে আমানুল হককে দেখি, সেটা হচ্ছে আমানুল হক না থাকলে সত্যজিৎ রায়ের প্রাইম পিরিয়ডে কোনো ছবি দেখতে পেতাম না আমরা। মানে ধরুন, অপরাজিত থেকে রবীন্দ্রনাথ, তিন কন্যা, মহানগর, এসব তো আমানুল হকের তোলা। আর আপনি কারো ছবি পাবেন না। এবং তখন মাঝে মাঝে তারাপদ ব্যানার্জি এবং অলোক মিত্র, এই দুজন, তারা কেউ প্রসাদে কাজ করে, কেউ উল্টোরতে কাজ করে, কেউ সিনেমা জগতে কাজ করে। এগুলো হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত ফিল্ম ম্যাগাজিন, ডবল ডিমাই সাইজ, খুব খারাপ প্রিন্ট, মানে ওই ফটোগ্রাফি গুলো খুব খারাপ ভাবে ছাপা, কিন্তু সেখানে শুধু খবর এবং এই সমস্তই প্রাধান্য পেত। সেখানে তারাপদ ব্যানার্জি এবং অলোক মিত্র কাজ করার সূত্রে কিছু কিছু ছবি পাওয়া যায়। আর নিমাই ঘোষ স্টেডিলি সত্যজিৎ রায় ছবি তোলেন 69 গুপি গাইন থেকে। আচ্ছা, কিন্তু তার আগের যে পিরিয়ডটা, তখন আপনি যা দেখবেন সবটাই হচ্ছে আমানুল হক। ফলে আমার কাছে আমানুল হক বা যারা সত্যজিৎ নিয়ে কাজ করেন, এবং সত্যজিৎ নিয়ে কাজ করলেও হবে না, যে সত্যজিৎ নিয়ে কাজ করতে গিয়ে তুমি যে ছবিগুলো দেখছো সেগুলো কার তোলা, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। না হলে সবাই তো ছবি দেখে, কিন্তু ছবিগুলো কার সেটা তো ইতিহাস রাখে রাখে না। রবীন্দ্রনাথের অসংখ্য ছবি ওই শম্ভু সাহা আর কয়েকজন ফটোগ্রাফার ছাড়া কেউ জানেই না ছবিগুলো কার তোলা। ফলে এই 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 মারি সেটেনের বইটা ছাড়া আমানুল হকের ছবি লোকে জানেই না যে এগুলো আমানুল হকের তোলা। যেমন যেমন আরেকজন ফটোগ্রাফার সত্যেন মণ্ডল, সত্যেন মণ্ডল কৃষ্ণনগরে থাকতেন। তিনি দেবীর ছবির শুটিং এর সময় প্রথম সত্যজিৎ রায়ের সঙ্গে আসেন, এবং ওর একটা স্টুডিও ছিল, সেই জন্য সে কিছু কিছু ছবি তুলেছিল। পরে সেই ছবিগুলো বিখ্যাত হয়ে উঠলো যখন ওই ছবিগুলো প্রকাশ হতে শুরু করলো। তার আগে ওর ছবি বেরোয়নি। এবং নন্দনে ওর সমস্ত ছবি দিয়ে দেওয়া হয়েছিল। কথা হয়েছিল যে সত্যেন মণ্ডল গ্যালারি বলে একটা আলাদা করে গ্যালারিতে সেই ছবি রাখা হবে এবং ডিসপ্লে করা হবে। সেসব কিছুই হয়নি। তাই আমানুল হকের গুরুত্বটা অনেকটা বেশি। আর একটা কথা বলি,
সেটা হচ্ছে ওনার বইতে আমি প্রথম বাংলাদেশে গিয়ে মানিকদার যে বক্তৃতাটা সেটা প্রথম পাই, এবং ওই বক্তৃতাটা আলাদা করে কিন্তু আমি ওই সত্যজিৎ রায়ের প্রবন্ধ সংগ্রহ, এবং আমি আমার এক বন্ধুর সঙ্গে মিলে চিত্রভাস বলে একটি পত্রিকাতে ওই অগ্রন্থিত সত্যজিৎ বলে দুটো সংকলন করি। তাতে কিন্তু ওই আমানুল হকের বই থেকে ওনার বক্তৃতাটা নিয়ে আলাদা প্রবন্ধ হিসেবে দিয়েছিলাম। আচ্ছা। বুঝতে পেরেছি? মানে হ্যাঁ। উনি যদি না থাকতেন, ওই যদি রেকর্ডিং না করতেন, তাহলে কিন্তু বক্তৃতাটা কিন্তু আমরা ভবিষ্যতে আর পেতাম না। ফলে এটা কি জানেন, মানে একজন মানুষকে শুধু ভক্তি করলে হয় না, বা তাকে ফটোগ্রাফির বিষয় ভাবলে হয় না, একটা ভালোবাসতে হয়, যেটা সত্যজিৎ রায়ের প্রতি আমানুল হকের ছিল। আহ, কলকাতায় ওই বইটা কিন্তু খুব নাড়া দিয়েছিল, যারা সত্যজিৎ কে ভালোবাসে, সত্যজিতের কাজ পছন্দ করে। এবং আমাকে নাড়া দিয়েছিল এই কারণে যে আহ, ওই বইটা কিন্তু আমাকে একটা অন্য আমানুল হককে চেনাতে সাহায্য করেছিল, একই সঙ্গে অন্য সত্যজিৎ রায়কেও, মানে ছবি ছাড়াও বলছি আমি। ফলে আমি ওই দিকটা, হ্যাঁ, কাগজে সংবাদ বার করা বা ফিচার লেখা আর এই ধরনের লেখা অনেক তফাৎ, অনেক তফাৎ। এবং ওই বইটাতে মানে ছত্রে ছত্রে ওনার ভালোবাসা বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছিল। এইটা আমার 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 মনে হয়েছিল। এবং আচ্ছা। আহ, আর 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 একটা আমার এটা মনে হয়েছিল যে আপনাকে বলছি, মানে অন্যভাবে নেবেন না, কাগজে সাধারণত বইয়ের রিভিউ হয় বই প্রকাশক পাঠালে, মানে নিজে থেকে কোনো রিভিউ হয় না সেভাবে, বই পাঠালে তার রিভিউ হয়। আমি কিন্তু এটা জোর করে বার করেছিলাম যে আমি যে বইটা পেয়েছিলাম সেটা রিভিউ এর জন্য পাইনি। এটা আমাকে আমানুল হক, আমার একটাই দুঃখ ছিল উনি লিখে দেননি, কারণ ওনার বক্তব্য ছিল যে লিখে দিলে সেই বইটা তো আরো বেশি যত্ন করে নিয়ে যেতে হবে, যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পাওয়া যাবে না। ফলে উনি বলেছিলেন যে এনাকে একটা বই দেবেন আপনারা। তা সেই বই পেয়ে, এবং আমাদের যিনি পাতার সম্পাদক ছিলেন বইয়ের পাতা, তিনি খুব যত্ন নিয়ে বইটা ওই রিভিউটা ছেপেছিলেন অনেকগুলো ছবি দিয়ে। আমি বোধহয় পোস্টে ওইটা পোস্ট করেছিলাম ফেসবুকে, রিভিউটা, হুম, হুম। মানে এই রিভিউটা, এই যে আচ্ছা, এটা বোধহয় দেখিনি আমি, বাট দেখ, ও আচ্ছা আচ্ছা, এই যে এইটা, আচ্ছা, আহ, এটা আমি এই এসে রিভিউ আপনার কাছ থেকে একটা কপি নেব। আমি আমি করে দেবো। আপনাদের শেষ করব। আম, জানার ইচ্ছে হচ্ছে আপনি জানলেন কি করে যে আমানুল মারা গেছেন, কিংবা এই খবরটা পেলেন কি করে আপনি? এই খবরটা পেলাম ওই ঈশিতা হক ওনার একটা পোস্টে, এবং এইটা জানার পরেই আমি সঙ্গে সঙ্গে ওনাকে মেসেঞ্জারে লিখি যে আহ, মানে খবরটা সত্যি কিনা। তখন উনি বলেন যে হ্যাঁ সত্যি, এবং সামান্য দু একটা ইনফরমেশন নিয়ে, এবং আমি ওই আহ, আমাদের কাগজে খবরটা করি আর কি। আচ্ছা। এবং আমার আমার কি বলবো, আমি আমি যতদূর জানি যে ভারতে একমাত্র বোধহয় আজকালই ওই খবরটা বেরিয়েছিল, আর কোনো কাগজে বেরোয়নি কিন্তু। আচ্ছা, এইটাই আমি যে এই প্রশ্নটা বাবুদাকেও করেছিলাম, তো উনি আমাকে বললেন কেউ সম্ভবত ওনাকে ফোন করে জানিয়েছে। তো ওই জন্য আমার কিউরিওসিটি ছিল যে আপনি যেহেতু লিখেছেন, তো ফোন আপনি কি করে, করে মানে আমার আমার আহ, আমি যত মনে হচ্ছে যে আমি ফোন করেছিলাম। আচ্ছা, যদি তাহলে ফেসবুকের ওই ওই সূত্রটা না পেতেন, তাহলে কি এই খবরটা আরো পরে আর হতো? পেতামই না, আচ্ছা। পেতামই না। এবং সত্যি বলতে কি, আমি ওই আহ, ওই ঈশিতা হককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম শুধু কোনো একটা সূত্রে, ওই আমানুল হক কথাটা আমার চোখে পড়েছে।
ঠিক আছে। ঠিক আছে। দেবাশীষ বাবু, অনেক ভালো লাগলো আপনার সাথে আলাপ করে, অনেক সময় দিয়েছেন। আর আমারও খুব ভালো লাগলো।